বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন বার্তা নিয়ে খুশি হওয়ার অনেক কিছু আছে, কিন্তু এই চিঠিতে উল্লেখ করা তিনটি বিশেষ বার্তা এমন কিছু বিষয়কে নির্দেশ করছে যেগুলোর আলোকে অনেকে মনে করছেন এই চিঠিটি আসলে এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা। প্রথমত, চিঠিতে ট্রাম্প বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রশ্ন হলো, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তিগুলো এখন আছে সেগুলো মূলত কিছু প্রজেক্ট নির্ভর চুক্তি। গত 10 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র চেষ্টা করে আসছে বাংলাদেশের সাথে আকসা এবং জিসুমিয়া এই দুই অস্ত্র চুক্তি করতে। শেখ হাসিনা আমলে বাইডেন প্রশাসন যেটিতে ব্যর্থ হয়েছিল, ট্রাম্প প্রশাসনকে এবার সেটিতে সফল হতে চাইছে। দ্বিতীয়ত, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে যে বোঝা তারেক রহমানের সরকারের উপর চাপিয়ে দিয়ে গেছে, ট্রাম্পের চিঠিতে সে চুক্তি অনুসরণের তাগিদ আছে। এদিক থেকে চিন্তা করলে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ, আর তারেক রহমানের সরকারের জন্য বিষয়টি দ্বিমুখী তলোয়ার। তৃতীয়ত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। এখানে চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের যে সুদূর প্রসারী কৌশল, সে কৌশল থেকে বাংলাদেশের নতুন সরকার কিভাবে বেরিয়ে আসবে, বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস এই চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বেশ ইঙ্গিতবহ। ট্রাম্প যখন একটি বিজয়কে ঐতিহাসিক বলেন এবং সেই সাথে সুনির্দিষ্ট প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে হবে ওয়াশিংটন এই মুহূর্তে ঢাকাকে তাদের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখতে অত্যন্ত আগ্রহী। এই চিঠিটি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ একটি দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে। ট্রাম্পের এই বার্তায় মূলত 3টি প্রধান দিক ফুটে উঠেছে। প্রথমত, নতুন সরকারকে সমর্থন জানানো। দ্বিতীয়ত, বকেয়া প্রতিরক্ষা চুক্তিগুলো স্বাক্ষরের মাধ্যমে সামরিক সম্পর্কের গুণগত পরিবর্তন আনা। এবং তৃতীয়ত, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের করা বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নে বর্তমান সরকারকে বাধ্য রাখা। অনেকে মনে করছেন এই চিঠিটি এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহের যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বিনিময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি আমূল পরিবর্তন প্রত্যাশা করছে। এটি স্পষ্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন অনেক বেশি লেনদেনমূলক আচরণ করছে, যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তার পেছনে একটি সুনির্দিষ্ট বাণিজ্যিক এবং প্রতিরক্ষা বিষয়ক কৌশলগত লক্ষ্য থাকে। ট্রাম্প তার চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিবে। প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে কি ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা চুক্তি আছে? বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি দীর্ঘকাল ধরে মূলত প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কেন্দ্রিক ছিল। তবে ট্রাম্পের এই চিঠিটি এই সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমানে কোনো বৃহৎ আকারের অস্ত্র ক্রয় বা পূর্ণাঙ্গ সামরিক জোটের চুক্তি নেই, তবে উভয় দেশ বেশ কিছু প্রতিরক্ষার সংলাপ ও স্বল্প পরিসরের সহযোগিতার মাধ্যমে যুক্ত। 2014 সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় $78.45 মিলিয়ন ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বা FMF এবং $14.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা IMET সহায়তা প্রদান করেছে। এই সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য কাটার ভেসেল, সেনাবাহিনীর জন্য MRAP যান এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে, কিন্তু এগুলো সবই ছিল খণ্ডকালীন এবং নির্দিষ্ট প্রজেক্ট ভিত্তিক।
ট্রাম্প এখন যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন তা এই খণ্ডকালীন সহযোগিতার কাঠামোকে একটি দীর্ঘস্থায়ী ও আইনগত ভিত্তি দিতে চায়। এখানে প্রশ্ন দেখা দিচ্ছে, বিগত বাইডেন সরকার যে দুটি অস্ত্র চুক্তি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলে করতে ব্যর্থ হয়েছিল সেগুলোকে এবার ট্রাম্প প্রশাসন করে ফেলতে চান বা করার ইঙ্গিত দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আকসা এবং জিসিমিয়া চুক্তি দুটি বারবার আলোচনায় আসলেও তৎকালীন সরকার সেগুলো স্বাক্ষরে অনীহা দেখিয়েছিল। আকসা বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এবং জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত লজিস্টিক্স সাপোর্ট এবং তথ্য আদান প্রদান সংক্রান্ত দুটি চুক্তি, যা মার্কিন সামরিক হার্ডওয়্যার হস্তান্তরের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। আকসা চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের লজিস্টিক সুবিধা যেমন জ্বালানি, খাবার, মেরামত সরঞ্জাম এবং বন্দর সুবিধা ব্যবহার করতে পারে। এটি মূলত মার্কিন নৌবাহিনীকে বঙ্গোপসাগরে আরো সহজে বিচরণ করার সুযোগ করে দেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জিসুমিয়া হলো একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি যা গোপন সামরিক তথ্য এবং গোয়েন্দা তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র সাধারণত F-16 ফাইটার জেট বা অ্যাপাচি হেলিকপ্টারের মতো উচ্চমানের প্রযুক্তি বিক্রি করার আগে জিসমিয়া স্বাক্ষর বাধ্যতামূলক করে থাকে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। 2002 সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। তখন $100 কোটি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে যুক্তরাষ্ট্র আকসা ও জিসুমিয়া এই চুক্তি দুটি করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা শুরু করেছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি দুটির খসড়া দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এরপর 2022 সালের মার্চে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 8ম অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দুটি অস্ত্র চুক্তির নথি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু 2023 সালের 10 আগস্ট তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসুমিয়া ও আকসা চুক্তি সই হবে না। তখন ভেস্তে গিয়েছিল মার্কিন বাইডেন প্রশাসনের উদ্যোগ। এরপর অধ্যাপক ইউনূসের আমলে যুক্তরাষ্ট্র সহ অনেকের সাথে অনেক গোপন চুক্তি হলেও এই চুক্তি দুটির কথা শোনা যায়নি। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এখন এই চুক্তিগুলো করতে মরিয়া? এর কারণ মূলত ভূ রাজনৈতিক। 2025 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্ট করা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব সংকুচিত করা ওয়াশিংটনের শীর্ষ অগ্রাধিকার। বাংলাদেশ যেহেতু ভারত মহাসাগরীয় অঞ্চলের এক কৌশলগত কেন্দ্রে অবস্থিত, তাই বাংলাদেশকে একটি সক্ষম সামরিক শক্তিতে রূপান্তর করে তাকে মার্কিন কমান্ড স্ট্রাকচার লজিস্টিক্সের সাথে যুক্ত করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি। ট্রাম্পের চিঠিতে অত্যাধুনিক বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম ব্যবহারের যে সুযোগের কথা বলা হয়েছে তা আসলে এই দুটি চুক্তি স্বাক্ষরের বিনিময়ে একটি টোপ হিসেবে ব্যবহার করা হতে পারে। দর্শক, ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবেন। নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি বা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষর করে। চুক্তির গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরের বিষয়টি এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ এম রাজ্জাক এবং আনু মোহাম্মদের মতো বিশ্লেষকরা একে আধুনিক দাসত্বের দলিল হিসেবে মন্তব্য করেছেন। এই চুক্তির অধীনে বাংলাদেশ প্রায় 7,132টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে প্রবেশের অধিকার দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক 20% থেকে কমিয়ে মাত্র 19% করেছে। এই 1% শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে বিশাল বাজার মার্কিন কৃষি পণ্য, এলএনজি এবং বিমানের জন্য উন্মুক্ত করতে হয়েছে তাকে অসম বাণিজ্য হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির সবচেয়ে উদ্বেগের দিক হলো জ্বালানি ও বিমান ক্রয়ের বাধ্যবাধকতা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বোয়িং বিমান কেনার সক্ষমতা নেই। ফলে ক্রয়গুলো সম্পন্ন করতে বাংলাদেশকে IMF বা অন্যান্য সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা দেশের ঋণ সংকটকে আরো বাড়িয়ে দেবে। অন্যদিকে এলএনজি গ্রুপের ক্ষেত্রে অ্যাক্সিলারেট এনার্জির সাথে যে চুক্তি হয়েছে তার দাম বাজার মূল্যের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে।
বিশ্লেষকরা মনে করেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন হলো একটি দ্বিমুখী তলোয়ার। চুক্তির সমর্থকরা বলেছেন 19% শুল্ক হারের ফলে বাংলাদেশ ভারতের 18%-এর সাথে প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু সমালোচকরা বলছেন মার্কিন তুলা আমদানির যে শর্ত দেওয়া হয়েছে তা পোশাক খাতের উৎপাদন খরচ এতটাই বাড়িয়ে দেবে যে এই 1% শুল্ক ছাড় কোনো কাজে আসবে না। এছাড়া ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত যে বিধিনিষেধ চুক্তিতে আরোপ করা হয়েছে তার ফলে বাংলাদেশ ভবিষ্যতে চীনের কোনো ডিজিটাল প্রযুক্তি বা ডাটাবেস ব্যবস্থা গ্রহণে বাধার সম্মুখীন হতে পারে। এটি বাংলাদেশের নিজস্ব সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের উপর একটি বড় আঘাত হতে পারে। সুতরাং চুক্তিটি মেনে চলা বাংলাদেশের জন্য লাভজনক হওয়ার চেয়ে বেশি এটি বেঁচে থাকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আবার যুক্তরাষ্ট্র তার 2025 সালের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্পষ্টভাবে বাংলাদেশকে চীনের ট্রেড ডেফিসিট ডিসপ্যারিটি থেকে সরিয়ে আনার কথা বলেছে। ওয়াশিংটন আসলে বাংলাদেশকে চীনের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের বলয়ে নিয়ে আসতে চাইছে। একে বলা হচ্ছে স্ট্রাকচারাল এক্সক্লুশন। বাণিজ্য চুক্তির একটি অন্যতম শর্ত হলো বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে চায় তবে সেই পোশাকে ব্যবহৃত কাঁচামাল সুতা ও তুলা অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের 80% কাঁচামাল চীন থেকে আসে। এই কাঁচামাল যদি এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কিনতে হয় তবে বাংলাদেশের পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে। সুতরাং চীনের প্রভাব কমাতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে একটি নীতিগত দোটানার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে সামরিক সরঞ্জাম ও অবকাঠামো ঋণ পাচ্ছে, যেমন মংলা বন্দর আধুনিকায়ন বা ড্রোন তৈরির কারখানা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা গ্যারান্টি ও উচ্চ প্রযুক্তির প্রস্তাব আসছে। ট্রাম্পের অভিনন্দন বার্তাটি মূলত বাংলাদেশকে এই দুই শক্তির একটিকে বেছে নেওয়ার জন্য পরোক্ষ তাগাদা দিচ্ছে। দর্শক, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের নথিপত্র অনুযায়ী ভারতকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে গণ্য করা হয়। ট্রাম্পের অভিনন্দন বার্তায় আঞ্চলিক মিত্রদের সাথে সহযোগিতার কথা বলার মাধ্যমে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে অবশ্যই নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব দিতে হবে এবং ভারতের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে হবে। তবে এখানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের আগস্টের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার সুযোগে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ঢাকার সাথে ডিল করতে চাইছে। ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত। ট্রাম্পের বার্তাটি এমন এক সময় এসেছে যখন ভারত ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। ট্রাম্পের চিঠিতে মিত্রদের কথা বলার অর্থ হলো বাংলাদেশ যদি মার্কিন বলয়ে প্রবেশ করে তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো যেমন সীমান্ত হত্যা বা তিস্তা চুক্তির সমাধানে ওয়াশিংটন একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ওয়াশিংটন ঢাকাকে এই বার্তা দিচ্ছে যে ভারত ও যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশকে এই ত্রিমুখী সমীকরণে যুক্ত হতে হবে। আমাদের বিশ্লেষণ হলো ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ। ট্রাম্পের বার্তায় প্রতিরক্ষা চুক্তি যে তাগিদ দেওয়া হয়েছে তা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে মার্কিন প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরশীল করার একটি নকশা। বাণিজ্য চুক্তির বিষয়ে যে সমালোচনা হচ্ছে তার সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নবনির্বাচিত সরকারের হাত পা বেঁধে দিয়ে গেছে। তারেক রহমান সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠির পর চুক্তি থেকে সরে আসা মানেই হবে হোয়াইট হাউসের সরাসরি বিরাগভাজন হওয়া, যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। আবার নাম উল্লেখ না করলেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র বলতে ট্রাম্প ভারত কি বুঝিয়েছেন? বাংলাদেশের নতুন সরকারের জন্য ভারতের সাথে সম্পর্কের রিসেট বা নতুন সূচনা অত্যন্ত প্রয়োজন। দেখা যাচ্ছে তারেক রহমানের প্রতি ট্রাম্পের এই অভিনন্দন বার্তাটি আসলে বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা।
ফোর্সেস কোল 2030 অনুযায়ী বাংলাদেশের সামরিক আধুনিকায়নের জন্য মার্কিন সরঞ্জাম অবশ্যই দরকার, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কি পররাষ্ট্রনীতির স্বার্থশাসন এবং চীনের সাথে অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে আগামী 5 বছরের বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অবৈধ ইউনূস সরকার এবং মব ভায়োলেন্সের জনক ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে নিয়ে আমরা কিছু কথা এর আগের আলোচনায় বলেছি এবং এটা খুবই অভ্যন্তরীণ একটা গরু প্যাচের নিয়োগ, এটা নিয়ে কোনো ডাউটের বিষয় নেই। এবং এই নিরাপত্তা উপদেষ্টা তিনি তার সময়কালে আমেরিকার সঙ্গে তার যোগাযোগ, তার এর আগের আওয়ামী লীগ সরকার পতনের পেছনে তার ভূমিকা, তার কাজকর্ম কি, সেগুলো আরো নিশ্চয়ই বিশদ সামনে আলোচনা হবে। তবে সেখানে নতুন সরকার এসছে, আমি বলেছি এটা গ্ল্যান্স আমাকে জিজ্ঞেস করলে আমি এখনই বলতে পারবো না যে এটা খুব ভালো একটা সরকার গঠন হয়েছে। মানে বিএনপি যে স্টাইলে তার মন্ত্রী পরিষদ গঠন করেছে এটাকে খুব ভালো ভালো আব্দুল আমার 100তে 100 দিয়ে এখনই বলতে পারবো না, এটার জন্য সময় লাগবে। তার অন্যান্য আরো নিয়োগ দেখার পরে আবারও ছোট্ট করে বলি, দুর্নীতি দমন কমিশন কি অ্যাক্ট করে বা এটা দিয়ে বিএনপি সরকার কি অ্যাক্ট করায়, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। তারপরে বাংলাদেশ ব্যাংক, তারপর হচ্ছে স্টক মার্কেট, এই জিনিসগুলো গত 20-25 বছর ধরে বাংলাদেশে ধ্বংস হয়েছে, সেই জায়গার উপর নির্ভর করবে। যাক, সে প্রসঙ্গে আলাপ করতে চাই না। এই সরকার, ডক্টর ইউনূস সরকার যাওয়ার মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি তাড়াহুড়া করে এবং অনেকটা বোঝা যাচ্ছিল, উদ্দেশ্য দেখে বোঝা যাচ্ছিল যে মতলব কিছু একটা খারাপ এবং কোনো একটা খারাপ মতলবে তারা আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। এটা নিয়ে কোনো প্রশ্ন, এবং এখন পর্যন্ত এই বাণিজ্য চুক্তির অন্দরমহলে কি আছে আমরা জানি না। তো আমাদের সামনে যেই অভিনন্দন বার্তাটি, এইটা পড়লেও আরো বদ্ধমূল ধারণা হবে যে এই সরকার কি, ওই ডক্টর ইউনূস সরকার আসলে দেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে, তারা কি সবলাইটা চুকিয়ে গেছে, শেষমেশ থামানো তার যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করে গেছে এবং এর দায় এখন বিএনপি সরকারের উপর আসবে। বিএনপি যেরকম অনেক কিছু মেনে নিয়েছে, অনেক কিছু গণভোট মেনে নিয়েছে, সংস্কার মেনে নিয়েছে, বিএনপি সবের কোনোটারই পক্ষে ছিল না, তেমন এই সরকারের আগ্রাসী চুক্তিগুলো বিএনপিকে মানতে হয়েছে জাতীয় নির্বাচনের খাতিরে এবং নির্বাচিত হয়ে সরকার গঠনের খাতিরে। পরে বিএনপি কি করবে বোঝা মুশকিল। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি তারেক রহমানকে একটা অভিনন্দন বার্তা দিয়েছেন। অভিনন্দন বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনিও দিয়েছেন। এবং আমরা অতীতে যে ধরনের অভিনন্দন বার্তা দেখি, এইসব অভিনন্দন বার্তার ভিড়ে কোথায় যেন ডোনাল্ড ট্রাম্পের বার্তাটা একটু খটকা খটকা লাগে কিনা, একটু কি মনে হয় কিনা যে এই বার্তায় অন্য কিছু মিন করে, অন্য কিছু বার্তা বা একটু মনে করিয়ে দেয়া। অনেকে আপনার ভেনেজুয়েলার কথা জানেন, নোবেল বিজয়ী, সেই ভেনেজুয়েলা দেশটাকে ধ্বংস করেছে, এই বাংলাদেশটাকে ধ্বংস করেছে নোবেল জয়ের, শান্তিতে নোবেল জয়ের নামে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী যত রকম চেষ্টা তারা সফল করেছে। সেই ভেনেজুয়েলার মতন ট্রাম্প কি বাংলাদেশকেও এখনো তার অনেকটা কলোনি টাইপ ট্রিট করেন, যে আমরা তো এখানে যা মেকানিজম করে রেখেছি, ফলে আমরা যা বলেছি মনে করিয়ে দিই। একটা অভিনন্দন বার্তা সাধারণত সাদামাটা পত্রে সুন্দরভাবে হওয়া বাঞ্ছনীয়। অভিনন্দন জানানো, আমন্ত্রণ জানানো, শুভেচ্ছা জানানো। ট্রাম্পের যে অভিনন্দন বার্তাটি বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে, সেটা যদি আপনারা দেখেন, প্রথমে ঠিক আছে, তিনি অভিনন্দন জানিয়েছে জনগণের পক্ষ থেকে, আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি। এরপরেই তিনি যে লাইনগুলো বলছেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধ সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে দাঁড়ানো। স্বার্থের আলাপ শুরু হলো। আচ্ছা, স্বার্থের উপর প্রতিষ্ঠিত। আপনি যখন আপনার দায়িত্বকাল শুরু করেছেন, আমি আশা করি মানে এই চিঠির 3য় 4র্থ লাইনেই ট্রাম্প
সেই চুক্তিগুলোর কথা মনে করাচ্ছে, যেসব চুক্তি ডক্টর ইউনূসের মাধ্যমে এই বাংলাদেশের গলায় ঝুলেছে। আমি যখন আপনার দায়িত্বকাল শুরু করেছি, আমি আশা করি পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্যিক সম্পর্কের যে উল্লেখযোগ্য গতি তৈরি হয়েছে তা বজায় রাখতে আপনি সহযোগিতা করবেন, যা আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ এমন একটা দেশ, আমেরিকার কৃষি উন্নয়নের জন্য বাংলাদেশের সাথে বিশেষ স্বার্থে চুক্তি করার প্রয়োজন নেই। তার নিজের স্বার্থ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে কিভাবে কি টেনে নেওয়া যায় সেই চুক্তি ড্রাম করে থাকতে পারেন। এবং এখানে প্রশ্ন জাগে যে কি আছে এরপরের লাইনগুলোতে গেলে আরো একটু চমকপ্রদ এবং চমকে ওঠার মতো, তারা শ্রমিকদের উপকারে আসবে। এছাড়া আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন। নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন, যার ফলে আপনার সামরিক বাহিনী, খেয়াল করবেন, আপনার সামরিক বাহিনী উচ্চমানের যুক্তরাষ্ট্রে নির্মিত বিশ্বের সেরা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে। তার মানে ওই সামরিক চুক্তিগুলোতে আমেরিকা থেকে আমাদের অস্ত্র কেনার চুক্তি সারা হয়েছে, যে এই আমেরিকার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমরা পাবো, এইটা সরঞ্জাম অর্জনের সুযোগ পাবে বাংলাদেশ। মানে বাংলাদেশকে কোন পথে নেওয়ার জন্য ডক্টর ইউনূস, আমরা এই অস্ত্র কেনা নিয়ে বহুবার বলেছি যে এই অস্ত্র বিক্রির জন্যই কি বাংলাদেশটাকে একটা ব্যাটল ফিল্ড হিসাবে পরাশক্তিরা গ্রহণ করেছে। তারপর তিনি বলছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করি। তিনি আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে আমরা আমাদের দুই দেশকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ পেয়েছি। আগামী দিনগুলোর জন্য আপনার প্রতি শুভকামনা রইল। তার যে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ আছেন ব্রেন ক্রিস্টেনসেন, তার কথাও সরলভাবে মনে করিয়ে দিলেন। মানে ধরেন ব্রেন ক্রিস্টেনসেন আছেন বাংলাদেশে, পৃথিবীর আর কোন দেশে মার্কিন কূটনীতিককে দিয়ে কি বলাতে পারে যে আমার কূটনীতিক আছে, তার সঙ্গে একটু বোঝাপড়া করে চললেন? ব্যাপারটা কি এরকম ইঙ্গিত করে কিনা যে ব্রেন ক্রিস্টেনসেনের সাথে একটা বোঝাপড়া করে চলতে হবে? 1 নম্বর বাণিজ্য চুক্তি, 2 নম্বর অস্ত্র কেনার নিশ্চয়ই চুক্তি হয়ে আছে। আমরা হয়তো, ট্রাম্প এই কথা বলে না যে আমরা আমেরিকার অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হব। আর 3 নম্বর হচ্ছে ব্রেন ক্রিস্টেনসেনকে হাইলাইট করা হয়েছে। এবং তারেক রহমানের জন্য আমরা নির্বাচনের আগে অনেক আলোচনায় বলতাম, সরকার, দেশ এমন এক সিচুয়েশন তৈরি করে যাবে এই ইউনূস সরকার, ইউনূসের লোকজন, এবং এরা পালানোর রাস্তা ধরেছে। এরা সেই জুলাইয়ের কি তাদের দায় মুক্তি অধ্যাদেশ, সেটাও শেষ তো আলোর মুখ দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশে মানে ফৌজদারি অপরাধের বিচার টান দিলে প্রথম বিচারই হবে বাংলাদেশের পুলিশ হত্যার বিচার। সেরকম যদি হয় তাহলে এদের লোকজনের ভবিষ্যৎ অন্ধকার আছে। ফলে এরা আখের গোছানোর কাজটা আর যেভাবে করে, এই যে চুক্তিগুলো করেছে, এই চুক্তিগুলো অস্ত্র কিনতে গিয়ে কি বিএনপির লোকজন কমিশন খাবে? আওয়ামী লীগের লোক কমিশন খাবে? জামাতের লোক কমিশন খাবে? কে খেয়েছে কমিশন? সেসব প্রশ্ন নিশ্চয়ই সময় বলে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।